নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য, এই দুটি রাজ্য সম্বন্ধে আলোচনা করব। আমরা একটি তুলনামূলক পার্থক্য দেখে নিই। তাহলে আজকে টপিক উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য। প্রথমে উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্যের মধ্যে কি পার্থক্য তুলনামূলক একটি আলোচনা করব আজকে আমরা। প্রথমে আসি বৃদ্ধি। উদ্ভিদ ও প্রাণী রাজ্যের মধ্যে আসি বৃদ্ধি। 1 নম্বর পয়েন্ট, বৃদ্ধি। বৃদ্ধিতে উদ্ভিদ রাজ্যে কি, উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে অবাধ, উদ্ভিদের বৃদ্ধি সীমিত নয়। ওরা হচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত উদ্ভিদের বৃদ্ধি ঘটে। তাহলে লিখতে পারি উদ্ভিদের বৃদ্ধি অবাধ। বৃদ্ধি অবাধ অর্থাৎ সীমিত নয়, এদের বৃদ্ধি সীমিত নয়। মৃত্যুর আগে পর্যন্ত উদ্ভিদের বৃদ্ধি ঘটে, তবে এদের বৃদ্ধি কয়েকটি নির্দিষ্ট অঙ্গ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকায় সমস্ত অঙ্গের বৃদ্ধি একই সঙ্গে হয় না। তাহলে লিখতে পারি বৃদ্ধি নির্দিষ্ট অঙ্গ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকায় সমস্ত অংশের বৃদ্ধি একই সঙ্গে হয় না। এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে কি, প্রাণীদের ক্ষেত্রে আবার অপোজিট, আলাদা। প্রাণীদের বৃদ্ধি হচ্ছে খুবই সীমিত, অবাধ নয়। এদের মৃত্যুর অনেক আগেই প্রাণীদেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তবে এদের ক্ষেত্রে নির্দিষ্ট অংশে বা অঞ্চলে সীমাবদ্ধ বৃদ্ধি, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে তেমনটা নয়, কোনো সীমাবদ্ধতা নেই, তাই সমস্ত অংশের বৃদ্ধি একই সঙ্গে হয়। তাহলে লিখতে পারি প্রাণীদেহে বৃদ্ধি সীমিত নয়। বৃদ্ধি সীমিত নয়, তবে বৃদ্ধি নির্দিষ্ট অঙ্গ বা অঞ্চলে সীমাবদ্ধ না থাকায় সমস্ত অঙ্গের বৃদ্ধি একই সঙ্গে হয়। একই সঙ্গে হয়। প্রাণীদেহের বৃদ্ধি সীমিত নয়, তবে বৃদ্ধি নির্দিষ্ট অঙ্গ বা অঞ্চলে সীমাবদ্ধ না থাকায় সমস্ত অঙ্গের বৃদ্ধি একই সঙ্গে হয়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সমস্ত অংশের বৃদ্ধি একই সঙ্গে হয় না। নেক্সট আরেকটি পয়েন্ট লিখতে পারি যনুক্রম। ব্যাপারটা কি, যনুক্রম। তাহলে নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, বৈশিষ্ট্য যনুক্রম।
জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন। জনুক্রম, জনুক্রম ব্যাপারটা কি? উদ্ভিদ দেহে দুটি দশা, উদ্ভিদ দেহে দুটি দশা, একটি হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হচ্ছে লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইট দশা, এবং ডিপ্লয়েড রেণুধর দশা বা স্পোরোফাইট। এই দুটি দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। এই দুটি দশার এই যে পর্যায়ক্রমিকভাবে আবর্তন হওয়া, একে বলা হয় জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন। তাহলে জনুক্রম ব্যাপারটা কি আমরা দেখব। উদ্ভিদ দেহে দুটি দশা, হ্যাপ্লয়েডকে আমরা এন নাম্বার দিয়ে সূচিত করি, এন হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইট, এবং ডিপ্লয়েড যাকে 2n নাম্বার ক্রোমোজোম থাকে, তাই 2n ডিপ্লয়েড দশা হচ্ছে রেণুধর দশার এই দুটি দশা, হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা এবং ডিপ্লয়েড রেণুধর দশার দুটি দশার পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, একে জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন বলা হয়। উদ্ভিদ দেহের জীবনচক্রে দুটি দশা, হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা ও ডিপ্লয়েড রেণুধর দশার পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, একে জনুক্রম বলা হয় বা অল্টারেশন অফ জেনারেশন বলা হয়। জনুক্রম। প্রাণী দেহে কিন্তু জনুক্রম দেখা যায় না, সাধারণত অনুপস্থিত। জনুক্রম দেখা যায় না প্রাণী দেহে। জনুক্রম সাধারণত অনুপস্থিত। তবে এর ব্যতিক্রম আছে। নিডারিয়া পর্বের প্রাণী ওবেলিয়ার ক্ষেত্রে দুটি দশা, পলিপ দশা ও মেডুসা, এই দুটি ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় প্রাণীদেহে। এই নিডারিয়া পর্বের প্রাণী, আমরা পরে নিডারিয়ার বৈশিষ্ট্য জানবো। তাহলে ব্যতিক্রম আছে ওবেলিয়ার ক্ষেত্রে পলিপ ও মেডুসা, দুটি ডিপ্লয়েড দশার আবর্তন ঘটে। প্রাণীদেহে জনুক্রম সাধারণত অনুপস্থিত। ব্যতিক্রম ওবেলিয়ার ক্ষেত্রে দুটি ডিপ্লয়েড দশার আবর্তন ঘটে, কিন্তু উদ্ভিদ দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এইভাবে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। এবার আমরা জানবো জনুক্রম ব্যাপারটা কি।
যৌনক্রম ব্যাপারটা আমরা একটি ছবির মাধ্যমে জানবো। যৌনক্রম, যৌনক্রম ব্যাপারটা কি? আমরা দেখেছিলাম যে উদ্ভিদ উদ্ভিদ জগতে যৌনক্রম দেখা যায় হ্যাপ্লয়েড লিঙ্গত দশা। হ্যাপ্লয়েড লিঙ্গত দশাটি কম উন্নত, অনুন্নত উদ্ভিদ দেহে লিঙ্গত দশা বেশি সুস্পষ্ট। যেমন অ্যালগির ক্ষেত্রে হচ্ছে লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইট দশা বেশি সুস্পষ্ট। আর রেণুধর দশার ক্ষেত্রে রেণুধর দশাটি হচ্ছে ক্রমাগত উন্নত উদ্ভিদের ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ক্রমাগত যারা উন্নত উদ্ভিদ তাদের রেণুধর দশা বেশি সুস্পষ্ট হয়। আর লিঙ্গধর দশা অনুন্নত উদ্ভিদের লিঙ্গধর দশা বেশি সুস্পষ্টভাবে দেখা যায়। তাহলে যৌনক্রম ব্যাপারটা কি? যৌনক্রম হচ্ছে, আমরা দেখি যৌনক্রম হচ্ছে আমরা ফার্ন বা টেরিডোফাইটের উদ্ভিদে কেমন ভাবে যৌনক্রম দেখা যায় একটি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট বা শুক্রাণু পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে পুং গ্যামেট ইন জাইগোট সৃষ্টি হয়। আমরা সবাই জানি নিষেকের ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে নিষেকের ফলে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট, নিষেকের ফলে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট টু এন এবং এন এর ফলে টু এন। এই জাইগোট থেকে সৃষ্টি হয় পরিণত রেণুধর উদ্ভিদ। আমরা আগে দেখেছিলাম রেণুধর হচ্ছে টু এন বা ডিপ্লয়েড দশা এবং লিঙ্গধর হচ্ছে এন বা হ্যাপ্লয়েড দশা। থেকে জাইগোট থেকে সৃষ্টি হয় পরিণত রেণুধর উদ্ভিদ। তাহলে জাইগোট থেকে হচ্ছে পরিণত রেণুধর উদ্ভিদ বা এটা হচ্ছে ফার্নের আমরা উদাহরণ হিসাবে আমরা নিয়েছি কিভাবে যৌনক্রম ফার্নের দেহে যৌনক্রম দেখা যায়। এটা হচ্ছে পরিণত রেণুধর উদ্ভিদ। পরিণত রেণুধর উদ্ভিদ পরিণত রেণুধর উদ্ভিদ পরিণত রেণুধর উদ্ভিদ থেকে সৃষ্টি হয় রেণুস্থলী, যেখান থেকে রেণু উৎপন্ন হবে থেকে সৃষ্টি হয় রেণুস্থলী। টু এন জাইগোট থেকে রেণুস্থলী ও টু এন হবে। পরিণত রেণুধর উদ্ভিদ থেকে রেণুস্থলী থেকে সৃষ্টি হয় রেণু মাতৃকোষ। রেণুস্থলী থেকে সৃষ্টি হয় রেণু মাতৃকোষ।
2n। এবার 2n থেকে n নাম্বারও রেণু, n নাম্বার হচ্ছে n সংখ্যক রেণু উৎপন্ন করার জন্য দরকার হয় মেয়োসিস। 2n থেকে n হবে, তাই মেয়োসিস মানে হ্রাস বিভাজন, তাই 2n থেকে নাম্বারটা কমে n হবে। তাই রেণু মাতৃকোষ থেকে রেণু সবসময় n নাম্বার হবে n, তাই রেণু হবে n। রেণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয় রেণু হচ্ছে মেয়োসিস বিভাজনের ফলে মেয়োসিস রেণু উৎপন্ন হবে, রেণু হচ্ছে এন। এতক্ষণ 2n দশার আবর্তন হয়েছিল। 2n মানে হচ্ছে রেণুধর দশা। 2n কথার অর্থ হচ্ছে রেণুধর দশা, এটি হচ্ছে রেণুধর দশা। 2n মানে হচ্ছে রেণুধর দশা, রেণুধর দশা। রেণুধর দশা থেকে 2n মানে হচ্ছে রেণুধর দশা। 2n থেকে যখনই n হচ্ছে তখন হচ্ছে লিঙ্গধর বা গ্যামেটোফাইট দশার শুরু হচ্ছে। তাই রেণু থেকে সৃষ্টি হচ্ছে প্রোথ্যালাস বা লিঙ্গধর উদ্ভিদ। লিঙ্গধর থেকে সৃষ্টি হচ্ছে প্রোথ্যালাস। এটা হচ্ছে স্ত্রীধানী, হচ্ছে পুংধানী। তাহলে স্ত্রীধানী এবং পুংধানী, স্ত্রীধানী থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেট এবং পুংধানী থেকে সৃষ্টি হয় পুংগ্যামেট। আবার দশাটি আবার আবর্তিত হয়। এখান থেকে রেণু মাতৃকোষ থেকে 2n পর্যন্ত হচ্ছে জাইগোট সৃষ্টি পর্যন্ত রেণুধর দশা, এবং 2n থেকে যখনই n হচ্ছে তখন লিঙ্গধর দশা। এটি হচ্ছে লিঙ্গধর দশা। এই রেণুধর দশা এবং লিঙ্গধর দশা, স্পোরোফাইট ফেজ এবং গ্যামেটোফাইট ফেজ, এই দুটি দশার যে পর্যায়ক্রমিক আবর্তন একে বলা হয় জনুক্রম। এটা হচ্ছে জনুক্রম। আমরা ফার্নের উদাহরণ হিসেবে নিয়েছি। উদ্ভিদ ফার্নের কিভাবে জনুক্রম আবর্তিত হয়। তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত দেখেছিলাম। নেক্সট পয়েন্ট আছে 3 নম্বর বৈশিষ্ট্য। আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দেখেছিলাম জনুক্রম। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যকে লিখতে পারি প্রতিসমতা, সিমেট্রি। প্রতিসমতা। সাধারণত উদ্ভিদ দেহ হচ্ছে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল, বিষম প্রকৃতির হয়, কারণ এদের দেহকে সমানভাবে লম্বালম্বিভাবে বিভক্ত করলে সমান অংশ পাওয়া যায় না। কিন্তু প্রাণী দেহের প্রতিসমতা দেখা যায় বা সিমেট্রিক্যাল হয়, এরা প্রতিসমতা দেখা যায়। তাহলে প্রতিসমতার কি বৈশিষ্ট্য উদ্ভিদ দেহে লিখতে পারি? তাহলে উদ্ভিদ দেহ বিষম প্রকৃতির, বিষম প্রকৃতির বা অপ্রতিসম।
অপ্রতিসম বলা হয় asymmetrical। asymmetrical অপ্রতিসম। কিন্তু প্রাণীদেহ হচ্ছে সুষম প্রকৃতির হয়। প্রাণীদেহ 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 সুষম প্রকৃতির হয়। সুষম প্রকৃতি সুষম প্রকৃতি বা প্রতিসম সিমেট্রিক্যাল, হচ্ছে সিমেট্রিক্যাল। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসমতা। নেক্সট বৈশিষ্ট্য কি লিখতে পারি? 4 নম্বর, নেক্সট 4 নম্বর লিখতে পারি দেহ আবরক। দেহ আবরক, দেহ আবরক। দেহ আবরকে কি লিখতে পারি? উদ্ভিদ দেহে হচ্ছে কোষ পর্দা, সজীব কোষ পর্দা ছাড়াও সেলুলোজ নির্মিত এক ধরনের আবরক থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ দেহে সজীব কোষ পর্দা ছাড়াও সেলুলোজ নির্মিত আবরক থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ পর্দা ছাড়াও কোষ প্রাচীর থাকে, আবরক থাকে যাকে কোষ প্রাচীর বলা হয়। প্রাণী দেহে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না। প্রাণীদেহে কোষ প্রাচীর থাকে না, কোষের বাইরে এক ধরনের সজীব বস্তুর আবরণ থাকে যাকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তাহলে কোষ প্রাচীর থাকে না, কোষের বাইরে সজীব আবরণ থাকে যাকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলা হয়, যাকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি, নেক্সট বৈশিষ্ট্য 5 নম্বর পুষ্টি। পুষ্টি, উদ্ভিদরা কিভাবে পুষ্টি সংগ্রহ করে? যেহেতু উদ্ভিদ দেহে ক্লোরোফিল থাকে তাই এরা সবুজ উদ্ভিদ। কিছু কিছু পরজীবী উদ্ভিদ রয়েছে, স্বর্ণলতা যেমন, এটা ব্যতিক্রম। এইসব কিছু কিছু পরজীবী উদ্ভিদ ছাড়াও প্রায় সমস্ত উদ্ভিদ দেহে ক্লোরোফিল থাকায় এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং জলের সাহায্যে এরা শর্করা জাতীয় খাদ্য সৃষ্টি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ফলে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই এদের পুষ্টি প্রক্রিয়া হচ্ছে হলোফাইটিক। যেহেতু এরা নিজেদের খাদ্য এরা নিজেরাই তৈরি করতে পারে, তাই এই পুষ্টি পদ্ধতিকে বলা হয় হলোফাইটিক।
পুষ্টি পদ্ধতি হচ্ছে হলোফাইটিক। হলোফাইটিক হলোফাইটিক পুষ্টি পদ্ধতি। কিন্তু প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তাই এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে হলোজৈবিক। যেহেতু খাদ্য গ্রহণের মাধ্যমে এদের পুষ্টি সংগ্রহ করতে হয়, তাই এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে হলোজৈবিক পুষ্টি পদ্ধতি। হলোজৈবিক পদ্ধতি। 5 নম্বর বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য, পর্যন্ত দেখেছিলাম। নেক্সট বৈশিষ্ট্য 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য যে কোষীয় অঙ্গাণু। কি কি কোষীয় অঙ্গাণু থাকে? কোষীয় অঙ্গাণু কোষীয় অঙ্গাণু কোষীয় অঙ্গাণু যেহেতু উদ্ভিদরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তাই এরা সবুজ উদ্ভিদ ক্লোরোফিল থাকে সাধারণত ক্লোরোপ্লাস্টিড নামক এই কোষীয় অঙ্গাণুতে হচ্ছে ক্লোরোফিল থাকে। এবং তাহলে কোষীয় অঙ্গাণুর মধ্যে কি কি উদ্ভিদ দেহে দেখা যায়, কি কি প্রাণী দেহে দেখা যায় দেখবো। কোষীয় অঙ্গাণুর মধ্যে দেখা যায় ক্লোরোপ্লাস্টিড, থাকে। 2 নম্বর, এদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোম থাকে না। 3 নম্বর, উদ্ভিদ দেহে জলীয় কোষরসে পরিপূর্ণ নানা আকৃতির ভ্যাকিওল দেখা যায়। উদ্ভিদ দেহে ভ্যাকিওল দেখা যায়। তাহলে জলীয় কোষরসে পরিপূর্ণ ভ্যাকিওল উপস্থিত। এবার প্রাণী দেহে দেখি। প্রাণী দেহে ক্লোরোপ্লাস্টিড উদ্ভিদ দেহে থাকে, কিন্তু প্রাণী দেহে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড থাকে না। 2, উদ্ভিদে সেন্ট্রোজোম থাকে না, কিন্তু প্রাণীদেহে সেন্ট্রোজোম থাকে, যা বেমতন্তু গঠনে কোষ বিভাজনে সাহায্য করে, তাই সেন্ট্রোজোম থাকে। 3, উদ্ভিদদেহে ভ্যাকিউল থাকে, কিন্তু প্রাণীদেহে ভ্যাকিউল অনুপস্থিত। থাকলেও এর সংখ্যা খুবই নগণ্য। তাহলে ভ্যাকিউল সাধারণত অনুপস্থিত। এই হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি? 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য প্রকৃতি। কি কি প্রকৃতির খাদ্য এরা গ্রহণ করে? খাদ্য প্রকৃতি। উদ্ভিদরা সাধারণত কঠিন খাদ্যবস্তু গ্রহণ করতে পারে না। গ্যাসীয় এবং তরল পদার্থ এরা উপাদান হিসাবে গ্রহণ করে। তাহলে কঠিন খাদ্যবস্তু গ্রহণ করে না। তরল ও গ্যাসীয় বস্তু
উপাদান হিসাবে গ্রহণ করে এরা উদ্ভিদরা হচ্ছে কঠিন খাদ্যবস্তু গ্রহণ করে না, কিন্তু প্রাণীরা কঠিন তরল সমস্ত ধরনের খাদ্য এরা গ্রহণ করে। কঠিন ও তরল সমস্ত রকম খাদ্য গ্রহণ করে। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি 8 নম্বর, এদের গমন। উদ্ভিদরা কি গমন করতে সক্ষম? না, উদ্ভিদরা গমনে অক্ষম। ক্ল্যামাইডোমোনাস, ডেসমিডিড, ক্ল্যামাইডোমোনাস, ডেসমিড, ডায়াটম। তাহলে ডায়াটম, কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, ডায়াটম, ডেসমিড, ক্ল্যামাইডোমোনাস, এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদরা গমনে সক্ষম, তাছাড়া সমস্ত উদ্ভিদরাই গমনে অক্ষম হয়। তাহলে ডায়াটম, ডেসমিড, ক্ল্যামাইডোমোনাস এক্সেট্রা কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, নিম্ন শ্রেণীর, তারা গমনে সক্ষম এবং বাকিরা সমস্ত গমনে অক্ষম। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছাড়া সমস্ত উদ্ভিদ গমনে অক্ষম। কিন্তু প্রাণীদেহে কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণী রয়েছে, যেমন স্পঞ্জ, সাগর কুসুম, অ্যাসিডিয়া প্রভৃতি নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া সমস্ত প্রাণীরাই গমনে সক্ষম। তাহলে স্পঞ্জ, সাগর কুসুম, অ্যাসিডিয়া এক্সেট্রা এরা ছাড়া প্রাণীরা গমনে সক্ষম। প্রাণীরা গমনে সক্ষম। এই হচ্ছে 8 নম্বর বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি নেক্সট বৈশিষ্ট্য কি লিখতে পারি? 9 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি অঙ্গ বা তন্ত্র। উদ্ভিদ দেহে উন্নত তন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র ইত্যাদি এদের তন্ত্র থাকে না। তাহলে উদ্ভিদ দেহে বিভিন্ন রকম অঙ্গ বা তন্ত্র গঠিত হয়নি। পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র ইত্যাদি অঙ্গ বা তন্ত্র এদের গঠিত হয়নি। কিন্তু উন্নত প্রাণীদেহে অঙ্গ বা তন্ত্র গঠিত হয়েছে, যেমন পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র
ইত্যাদি। নেক্সট বৈশিষ্ট্য 10 নম্বর বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য সঞ্চিত খাদ্য সঞ্চিত খাদ্য উদ্ভিদরা সাধারণত খাদ্য শ্বেতসার রূপে সঞ্চিত করে রাখে। তাহলে সঞ্চিত খাদ্য রূপ হচ্ছে শ্বেতসার। শ্বেতসার শ্বেতসার রূপে সঞ্চিত করে। সঞ্চিত করে। প্রাণীরা সাধারণত গ্লাইকোজেন রূপে এরা খাদ্য সঞ্চিত করে। তাহলে সঞ্চিত খাদ্যরূপ প্রাণীদের হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন তাহলে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। তাহলে আজকে আমরা উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্যের তুলনামূলক কি কি পার্থক্য রয়েছে দেখলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।